ওয়েলকাম টু সুজন ইংলিশ একাডেমি। ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের মাঝে ট্যাগ কোশ্চেনের চতুর্থ পাঠটি নিয়ে। আর এই ট্যাগ কোশ্চেনের চতুর্থ পাঠে রয়েছে আমাদের শর্টকাট ট্যাগ কোশ্চেনের কিছু রুলসের আলোচনা। আর এই ট্যাগ কোশ্চেনের শর্টকাট আলোচনায় তোমাদের 95% পর্যন্ত ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। সো এর আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, সো প্লিজ subscribe my channel and click the bell icon and also invite your friends. Okay, so let's get started our class. সো এই হলো আমাদের শর্টকাট আলোচনার বিষয়। তোমরা দেখতে পাচ্ছ শর্টকাট টেকটিকে সাবজেক্ট চেনার উপায়। সো আমরা শর্টকাট কিছু টেকনিক অবলম্বন করে অনায়াসে সাবজেক্টটা চিনতে পারবো। আর এই সাবজেক্টটা চেনা হয়ে গেলেই কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের প্রায় 95% উইল বি কভার আপ। ওকে, সো এক নম্বর রয়েছে সাবজেক্ট প্লুরাল হলে আমাদের সাবজেক্টটা ইউজ করব দে। অর্থাৎ তোমরা জানো যে প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্ট ইউজ করি সেটা হচ্ছে দে। সো প্লুরাল সাবজেক্ট কোনগুলো তা কিন্তু তোমরা সবাই জানো। সো নতুন করে আমাকে চিনিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো যখন প্লুরাল সাবজেক্ট হবে আমরা সাবজেক্ট ইউজ করব দে। দ্বিতীয় নাম্বারটিতে রয়েছে নেগেটিভ ওয়ার্ড হলে আমরা সাবজেক্ট ইউজ করব দে। সো কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে, যেমন হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, ফিউ, লিটল, বিট, বেরলি, নাইদার, নেভার, নাথিং, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর যখন নেগেটিভ ওয়ার্ড হবে আমরা সাবজেক্ট ইউজ করব অবশ্যই দে। তৃতীয় নাম্বারটিতে রয়েছে ওয়ার্ড প্লাস ওয়ান হলে আমরা সাবজেক্ট ইউজ করব দে। সো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান। যেহেতু এই ওয়ার্ডের পর ওয়ান যুক্ত রয়েছে তাহলে আমাদের অবশ্যই এটার জন্য বুঝে নিতে হবে একটা সাবজেক্ট যেটা ইউজ করব সেটা অবশ্যই হবে দে। সো আমি এই কারণে বলেছি যে ওয়ার্ডের পর যখন আমাদের অন থাকবে আমাদের সাবজেক্ট ব্যবহৃত হবে দে। পরবর্তী শর্টকাটটি হচ্ছে অফের পর আমাদের দ্যাম হলে সাবজেক্ট ব্যবহৃত হবে দে। যেমন সেই ওয়ার্ডগুলো কি? অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম ইত্যাদি। এই শব্দগুলো যখন হবে তখন অবশ্যই সাবজেক্ট ব্যবহৃত হবে দে। যেহেতু সাম অফ দ্যাম, এই সাম একটি ওয়ার্ড, এই ওয়ার্ডের পর অফ প্লাস দ্যাম রয়েছে, যার কারণে আমরা সাবজেক্ট ইউজ করব অবশ্যই দে। পরবর্তী শর্টকাটটি হচ্ছে ওয়ার্ড প্লাস বডি হলে সাবজেক্ট ব্যবহৃত হবে দে। অর্থাৎ কিছু ওয়ার্ড রয়েছে যে সকল ওয়ার্ডের পর বডি যুক্ত রয়েছে, আর যখনই আমরা সেই ওয়ার্ডগুলোর পর বডি যুক্ত দেখতে পাবো তখনই কিন্তু আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব দে। যেমন সেই ওয়ার্ডগুলো কি? নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি ইত্যাদি। সো এই ওয়ার্ডগুলোর জন্য আমরা অবশ্যই সাবজেক্ট ব্যবহার করব দে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে সাম প্লাস বডি, যাকে আমরা বলছি সামবডি, অর্থাৎ সামবডি হলেও আমরা সাবজেক্ট ব্যবহৃত করব দে। আশা করি বুঝতে পেরেছ। সো পরবর্তী পেজে চলো যাই। এ হচ্ছে আমাদের পেজ নাম্বার 2। এখানে কিছু শর্টকাট রয়েছে, যেমন দি প্লাস কালেকটিভ নাউন হলে। সো কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? কালেকটিভ নাউন হচ্ছে কিছু সমষ্টিবাচক নাউন বা কিছু সমষ্টিবাচক শব্দকে বোঝায়। সেই সমষ্টিবাচক শব্দের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাবজেক্টিভ ফর্ম হবে দে। সেই কালেকটিভ নাউনগুলো কী কী চলো দেখি। দ্য পোল্ট্রি, দ্য জেন্ট্রি, দ্য আইডল, দ্য জুরি, দ্য রিচ, দ্য আর্মি, দ্য কমিডি, দ্য ক্যাটল, দ্য ব্রেভ, দ্য আনফিট, দ্য ভয়েস। এই ওয়ার্ডগুলোর জন্য আমরা সাবজেক্ট ব্যবহার করব দে। পরবর্তী শর্টকাটটি হচ্ছে অফ প্লাস ইউ। সো অফ প্লাস ইউ যখন হবে তখন সাবজেক্ট ব্যবহৃত হবে ইউ, অর্থাৎ অফের পর ইউ হলে সাবজেক্ট হবে ইউ। ফর এক্সাম্পল, অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এভরি অফ ইউ ইত্যাদি। এইগুলোর জন্য আমাদের সাবজেক্ট হবে ইউ। কেন সাবজেক্ট ইউ হবে?
যেহেতু অল অফ ইউ, এখানে অল প্লাস অফ প্লাস ইউ রয়েছে, অর্থাৎ অফের পর যখন ইউ থাকবে তখন কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইউ। সো পরবর্তী শর্টকাটটি হচ্ছে অফ প্লাস আজ হলে সাবজেক্ট হবে উই। এখানে আজ হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম আর উই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। তোমরা অবশ্যই জানো যে ট্যাগ কোশ্চেনে অবজেক্টিভ ফর্ম হলে কিন্তু সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হয়। তো এই জন্যই অফের পর যখন আমাদের একটা আজ থাকবে তখন আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব উই। সো অফ প্লাস আস যুক্ত কিছু ওয়ার্ড হলো অল অফ আস, সাম অফ আস, এভরি অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস ইত্যাদি। এই শব্দগুলো হচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অল প্লাস অফ প্লাস আস রয়েছে, অর্থাৎ অফের পর আজ রয়েছে, আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব উই। পরবর্তী রোজটি হচ্ছে দেয়ার যুক্ত কোনো সাবজেক্ট হলে দেয়ার কিন্তু সাবজেক্ট হিসেবে বসে যাবে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন দেয়ার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে তখন সেই জন্য আমরা সাবজেক্ট যে ব্যবহার করব সেটা অবশ্যই দেয়ারই থাকবে, অন্য কোনো সাবজেক্ট ইউজ করা যাবে না। সো চলো পরবর্তী পেজে চলো দেখে আসি আমাদের কি রয়েছে। এ হচ্ছে আমাদের পেজ নাম্বার 3। এখানে কিছু শর্টকাট রয়েছে, যেমন ওয়ার্ড প্লাস থিম হলে সাবজেক্ট হবে ইট, অর্থাৎ কিছু ওয়ার্ড রয়েছে যে ওয়ার্ডের শেষে থিং যুক্ত থাকবে, আর যখনই সেই ওয়ার্ডের সঙ্গে থিং যুক্ত তোমরা দেখতে পাবে তখনই কিন্তু সাবজেক্ট ব্যবহার করবে ইট। ফর এক্সাম্পল এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং ইত্যাদি। এই শব্দগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এভরি প্লাস থিং, অর্থাৎ যাকে আমরা বলছি এভরিথিং, অর্থাৎ এভরির সঙ্গে থিং যুক্ত আছে, যার কারণে আমরা সাবজেক্ট ব্যবহার করব ইট। পরবর্তীতে রয়েছে লেটস অথবা লেটাস। যখন লেট অথবা লেটাস থাকবে তখন কিন্তু আমাদের অ্যান্সারটি হয়ে যাবে শ্যাল উই, আর যখন শুধু লেট থাকবে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে উইল ইউ। সো যখন লেটস অথবা লেটাস হয় তখন অ্যান্সারটি হয়ে যায় শ্যাল উই, এবং শুধু লেট দ্বারা যখন যুক্ত হয় তখন অ্যান্সারটি হয়ে যায় উইল ইউ। সো কিছু ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হতে পারে, যখনই কোনো সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হবে তখন কিন্তু আমাদের অ্যান্সারটি হয়ে যাবে উইল ইউ অথবা ওন্ট ইউ। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলছি, যখন ভার্ব দ্বারা শুরু হবে কোনো সেন্টেন্স এই ক্ষেত্রে আমরা উইল ইউ এই অ্যান্সারটিকেই বিবেচনা করব, এই অ্যান্সারটিকে বিবেচনা না করাটাই ভালো। আমাদের শুধুমাত্র এই অ্যান্সারটি করলেই কিন্তু আমাদের ফুল মার্কসই পেয়ে যাব, তাতে কোনো সমস্যা হবে না। তোমরা ইচ্ছেগুলো এটাও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু উইল ইউ এই অ্যান্সারটি করা সবচেয়ে বেস্ট। চলো তাহলে পরবর্তী পেজে কি রয়েছে দেখে আসি। আমাদের পেজ নাম্বার 4। এখানে রয়েছে কিছু অ্যাপোস্ট্রফি রুলসের আলোচনা। পেজ 1, 2, 3 সেখানে আমরা দেখেছিলাম কিছু সাবজেক্ট চেনার উপায়, আর এখানে আমরা দেখব কিছু ভার্ব চেনার উপায়, অর্থাৎ শর্টকাট টেকনিকে ভার্ব চেনার উপায় নিয়ে এখন আমরা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি ডি প্লাস ভার্ব অন হলে আমাদের ভার্বটা হয়ে যাবে ওন্ট, এবং অ্যাপোস্ট্রফি ডি এর পর আমাদের ভার্ব 2 অথবা ভার্ব 3 অথবা একটা অবজেক্ট থাকলে আমাদের ভার্বটা হয়ে যাবে হ্যাড। সো আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। অ্যাপোস্ট্রফি ডি এর পর যখন একটা ভার্ব অন দেখতে পাবো আমাদের সেই অ্যাপোস্ট্রফি ডিটাকে আমরা বলবো ওড। যখন আমরা অ্যাপোস্ট্রফি ডি এর পর ভার্ব 2 অথবা ভার্ব 3 দেখব অথবা একটা অবজেক্টিভ ফর্ম দেখব তখন কিন্তু এই অ্যাপোস্ট্রফি ডিটা হয়ে যাবে হ্যাড। আশা করি এবার বুঝতে পেরেছ। সো পরবর্তী রোজটি রয়েছে অ্যাপোস্ট্রফি এস এ। সো অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে যখন আমরা ভার্ব 1 অথবা একটা অবজেক্টিভ ফর্ম দেখব তখন আমাদের ভার্বটা হয়ে যাবে ইজ, আর যখন অ্যাপোস্ট্রফি এস এর পর ভার্ব 2 অথবা ভার্ব 3 দেখব তখন কিন্তু আমাদের ভার্বটা হয়ে যাবে হ্যাজ। আমি আবার বলছি, অ্যাপোস্ট্রফি এস এর পর যখন আমাদের একটি ভার্ব 1 অথবা একটি অবজেক্ট থাকবে
তখন কিন্তু এই অ্যাপোস্ট্রফি এসটাকে আমরা বলবো ইজ, আর যখন অ্যাপোস্ট্রফি এসের পর ভার্ব টু অথবা ভার্ব সি থাকবে তখন সেই এসটাকে আমরা বলবো হ্যাজ। আশা করি এবার তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। সো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই শর্টকাট রুলসগুলো কিন্তু খুবই মূল্যবান। তোমরা এই শর্টকাট রুলসগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেনে প্রায় 95% কভার হয়ে যাবে। সো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে সেটি বাজিয়ে দাও। সো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পার্টে আমরা ট্যাগ কোশ্চেনের কিছু এক্সাম্পল নিয়ে আসবো, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের কিছু প্র্যাকটিস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে থাকবে আমাদের হিউজ পরিমাণে আলোচনা। সো প্রিয় শিক্ষার্থীরা, সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।